অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনছেন হারুকি মুরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের দ্বিতীয় পর্ব। কোনো এক অতীতে অনেক অনেক বছর আগে, সঠিকভাবে বললে বছর বিশেক আগের কথা, আমি তখন ডরমিটরিতে থাকতাম। আমার বয়স তখন 18, মাত্র ভার্সিটিতে ঢুকেছি। জীবনে প্রথমবারের মতো এসেছি টোকিওতে। একা বসবাস করার অভিজ্ঞতাও জীবনে সেই প্রথম। সাধারণত ডরমিটরিগুলোতে ছাত্ররা একা এক রুমে থাকে। আমার উদ্বিগ্ন বাবা মা তাই আমার জন্য একটা প্রাইভেট ডর্ম খুঁজে বের করলেন। এমন একটা ডর্ম যেটা ছাত্রদের খাবার আর অন্যান্য সুবিধা দিয়ে থাকে, যা তাদের ভিনগ্রহ থেকে আসা 18 বছর বয়স্ক সন্তানের জীবন রক্ষা করবে। অবশ্য খরচও একটা বিষয় ছিল। ডর্মের খরচ প্রাইভেট রুমের চেয়ে অনেক কম। মোটামুটি একটা বিছানা, একটা পড়ার টেবিল, একটা ল্যাম্প থাকলে আমার আর কোনো আসবাবপত্রের দরকার ছিল না। ব্যক্তিগতভাবে আমি হয়তো খুশি হতাম অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারলে, কিন্তু আমার ম্যাট্রিকুলেশন আর প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফির পেছনে বাবা মায়ের যে খরচ, তারপর আর উচ্চবাচ্য করিনি। তাছাড়া কোথায় থাকছি তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও ছিল না। ডরমিটরিটা ছিল শহরের মাঝখানে একটা পাহাড়ের উপর। চারকোনা একটা জায়গা, কংক্রিটের দেয়াল দিয়ে চারদিক ঘেরা। মেইন গেটের ঠিক ভেতরেই একটা বিশাল জেলকোভা গাছ। লোকজন বলতো গাছটার বয়স কমপক্ষে 150 বছর। পাতা এত ঘন ছিল যে নিচ থেকে তাকালে উপরে আকাশ দেখা যেত না। মেইন গেট থেকে বাঁধানো রাস্তায় এসে গাছটাকে পাশ কাটিয়ে সোজা চলে গেছে। সামনে এগিয়ে রাস্তার দুপাশে মুখোমুখি দুটো 3তলা কংক্রিটের বিল্ডিং ছিল। প্রচুর জানালাওয়ালা এই বিশাল বাড়িগুলো দেখলে মনে হতো কোনো জেলখানাকে বদলে অ্যাপার্টমেন্ট বানানো হয়েছে, অথবা হয়তো কোনো অ্যাপার্টমেন্টকে জেলখানা হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও কোনো নোংরা কিংবা খারাপ কিছু ছিল না। জানালাগুলো দিয়ে রেডিওর শব্দ ভেসে আসতো। সবগুলো জানালাতে একই রকম ক্রিম রঙের পর্দা ছিল, যাতে রোদে রং চটে না যায়। ডরমিটরি বিল্ডিং দুটোর পর রাস্তাটা গিয়ে শেষ হয়েছিল একটা 2তলা কমন বিল্ডিংয়ে। একতলায় ছিল ডাইনিং হল আর গোসলখানা, 2তলায় ছিল অডিটোরিয়াম, মিটিং হল আর গেস্ট রুম, যেটার কোনো ব্যবহার আমি কোনোদিন দেখিনি। কমন বিল্ডিংয়ের পাশে তৃতীয় আরেকটা ডর্ম। একই রকম 3তলা বিল্ডিং। বিশাল সবুজ উঠোনগুলোতে স্প্রিংকলারগুলো যখন পানি ছিটাতো, তখন মনে হতো সূর্যের আলো আটকা পড়েছে। কমন বিল্ডিংয়ের পেছনে ফুটবল আর বেসবল খেলার মাঠ ছিল। সেই সাথে ছিল 6টা টেনিস কোর্ট। সোজা ভাষায় যা যা দরকার সবই ছিল ডরমিটরিতে। ডর্মের একটা মাত্র সমস্যা ছিল রাজনীতি। ডরমিটরিটা চালাতো সন্দেহজনক একটা ফাউন্ডেশন, যার মধ্যমণি ছিলেন চরম ডানপন্থী এক ব্যক্তি। যেভাবে তারা ডরমিটরি চালাতো, তাতে আমার মনে হতো কোথাও বিশাল কোনো ঘাপলা আছে। ডর্মের নিয়মকানুন দেখলে বা ছাত্রদের মধ্যে বিলানো লিফলেট দেখলে এসব পরিষ্কার বোঝা যেত। তাদের দাবি অনুযায়ী অডিটোরিয়ামের স্থাপনের মূল লক্ষ্য ছিল শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিপালন করে দেশের প্রয়োজনে গড়ে তোলা। আর যেসব উদ্যোক্তা এই মূল লক্ষ্য বিশ্বাস করেন, তারা এই ডরমিটরি গড়ে তুলতে ফান্ড দিয়েছিলেন। পুরোটাই ছিল লোক দেখানো ধাপ্পাবাজি। আসল কারণ অবশ্য কেউ জানত না। কেউ বলতো ট্যাক্স ফাঁকি দেওয়ার ধান্দা, কেউ বলতো মানুষের সামনে উদ্যোক্তাদের দেশদরদি সাজার ধান্দা, আবার কেউ বলতো শহরের মধ্যে এরকম একটা চমৎকার সরকারি জায়গা দখল করার মতলব। কিন্তু একটা বিষয় স্পষ্ট ছিল, এই ডর্মে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসতো অভিজাত শ্রেণীর ছাত্রদের একটা সুবিধাভোগী গ্রুপ ছিল। তারা স্টাডি গ্রুপ নামে প্রতি মাসেই কিছু মিটিং ফিটিং করত, যেখানে ডরমিটরি উদ্যোক্তাদেরও দেখা যেত। স্টাডি গ্রুপের সদস্যদের পাশ করার সাথে সাথেই ভালো চাকরি হয়ে যেত। আমার কোনো ধারণা ছিল না এসব কাহিনীর কোনোটা কতটুকু সত্যি, কিন্তু সবাই অন্তত এইটুকু নিশ্চিত ছিল যে ডরমিটরিতে সন্দেহজনক কিছু একটা অবশ্যই আছে। যাই হোক, আমি সেই সন্দেহজনক ডরমিটরিতে 2 বছর ছিলাম, 1967 এর বসন্ত থেকে 1970 এর বসন্ত পর্যন্ত।
এত কিছু বলার পরেও ডরমিটরি আসলে ডানপন্থী ছিল নাকি বামপন্থী ছিল নাকি অন্য কিছু ছিল, তাতে আমার দৈনন্দিন জীবনে আসলে কিছু আসতো যেত না। লাল সূর্যওয়ালা পতাকা উত্তোলন দিয়ে প্রতিদিন শুরু হতো, তার সাথে অবশ্যই জাতীয় সঙ্গীত। একটা ছাড়া আরেকটা সম্ভব নয়, সবাই জানে। পতাকা দণ্ডটা ডরমিটরি কমপ্লেক্সের একদম মাঝে ছিল। 3টা বিল্ডিং থেকেই সেটা পরিষ্কার দেখা যেত। উত্তর ডরমিটরির, মানে আমার ডরমিটরি বিল্ডিং যেটা, যিনি প্রধান, তার উপর দায়িত্ব ছিল পতাকার। তিনি ছিলেন বেশ লম্বা, বয়স হবে 50-এর শেষ অথবা 60-এর প্রথম দিকে, আর ছিল ঈগলের মতো চোখ, এবড়ো থেবড়ো ধূসর চুল, রোদে পড়ে যাওয়া ঘাড়ে লম্বা একটা ক্ষত চিহ্ন। সবাই বলা বলি করত তিনি নাকি যুদ্ধকালীন নাকানো স্পাই স্কুলের গ্র্যাজুয়েট ছিলেন। যদিও কেউ নিশ্চিত ছিল না। তার পাশে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে দাঁড়ানো থাকতো এখানের এক ছাত্র। ছেলেটা সবসময় নেভি ব্লু ইউনিফর্ম পরত, আর তার চুল ছিল কারো দেখা দুনিয়ার সবচেয়ে ছোট ক্রুকাট। আমি ছেলেটার নাম জানতাম না, কোন রুমে থাকতো সেটাও জানতাম না। তাকে কখনো ডাইনিং হল বা গোসলখানায়ও দেখিনি। এমনকি সে আসলেও ছাত্র ছিল কিনা সেটাও বলা মুশকিল। তার সবসময়ের পোশাকের কারণে সবাই তার ডাকনাম দিল ইউনিফর্ম। স্যার নাকানোর তুলনায় তার অ্যাসিস্ট্যান্ট তেলতেলা মুখওয়ালা, ছোটখাটো গাট্টুগুট্টু টাইপের। এই অদ্ভুত মানিকজোর প্রতিদিন ভোর 6টায় একসাথে পতাকা উত্তোলন করত। ডর্মে আসার পর প্রথম প্রথম ভোরে উঠে পতাকা উত্তোলন দেখতাম। রেডিওতে 6টা বাজার সাথে সাথেই মানিকজোর হাজির হতো। পরনে থাকতো তার ইউনিফর্ম আর চামড়ার কালো জুতো। নাকানো পরত খাটো জ্যাকেট আর সাদা ট্রেনিং শু। ইউনিফর্মের হাতে থাকত পলনিয়া উডের একটা বাক্স। অন্যদিকে নাকানো বহন করত একটি সনি ক্যাসেট প্লেয়ার। পতাকা দণ্ডের কাছে গিয়ে ইউনিফর্ম বাক্স খুলে সুন্দর করে ভাঁজ করা পতাকাটা বের করে নাকানোর হাতে তুলে দিত। নাকানো পতাকা দণ্ডের দড়িতে সাদা মাঠে লাল উদীয়মান সূর্যওয়ালা পতাকা বেঁধে দেওয়ার পরপর ইউনিফর্ম ক্যাসেট প্লেয়ারে জাতীয় সঙ্গীত চালিয়ে দিত। আমাদের রাজার জয় হোক, আর পতাকা উপরে উঠতে থাকত। যতক্ষণ না নুড়িওয়ালা শক্ত পাথর পরিণত হয়, পতাকা ততক্ষণে দণ্ডের অর্ধেক পৌঁছে গেছে। আর শেওলায় ঢেকে যাক। পতাকা একদম চূড়োয় পর্যন্ত উঠে গেলে তারা দুজন শটান দাঁড়িয়ে পতাকার দিকে তাকিয়ে থাকত। পরিষ্কার আবহাওয়ার দিনগুলোতে এটা মোটামুটি কমন দৃশ্য ছিল। সন্ধ্যায় পতাকা নামানো একই রকম আনুষ্ঠানিকতায় সম্পন্ন হতো, খালি বিপরীত দিকে। পতাকা নামানোর পর ভাঁজ করে বাক্সে রাখা হতো। রাতের বেলা পতাকা উঠত না। আমি বুঝতে পারতাম না রাতে পতাকা উঠলে সমস্যাটা কোথায়। পুরো দেশ তো রাত জেগে ঠিকই কাজ করে যাচ্ছে। অনেকেই সারা রাত ধরে কাজ করে। রাস্তার শ্রমিক, ট্যাক্সি ড্রাইভার, বার হোস্টেস, দমকল বাহিনী কিংবা চৌকিদাররা। আমার কাছে এটা অন্যায্য মনে হতো। এইসব মানুষেরা পতাকার বাইরে? হয়তো তার কোনো মানেই ছিল না, স্রেফ করার জন্য করা। হয়তো কেউ ব্যাপারটাকে পাত্তাই দিত না, আমি ছাড়া। অবশ্য আমিও যে পাত্তা দিতাম তাও না, স্রেফ মাথায় আসলো প্রশ্নটা, এই আর কি। রুম বন্টনের নিয়ম ছিল, প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা এক রুমে দুজন করে থাকবে, আর শেষ বর্ষের বা সিনিয়র ছাত্ররা সিঙ্গেল রুম পাবে। ডাবল রুমগুলো একটু লম্বাটে ছিল, 9 ফুট বাই 9 ফুটের, সাথে দরজার বিপরীতে অ্যালুমিনিয়াম ফ্রেমের একটা জানালা, আর জানালার সাথে পাশাপাশি দুটো পড়ার টেবিল। দরজার বাম দিকে একটা স্টিলের দোতলা খাট। ঘরের অন্যান্য জিনিসপত্র খুবই সাধারণ। একজোড়া লকার, একটা ছোট কফি টেবিল, আর দেয়ালের সাথে লাগানো শেলফ। সবচেয়ে পরিপাটি পর্যবেক্ষকের কাছেও এই অবস্থাকে কোনোভাবেই কাব্যিক বলা মুশকিল। বেশিরভাগ রুমগুলোতে শেলফে তাকালে পাওয়া যেত ট্রানজিস্টার রেডিও, হেয়ার ড্রায়ার, পানির ইলেকট্রিক জার, চুলা, ইনস্ট্যান্ট কফি, টি ব্যাগ, চিনি, ইনস্ট্যান্ট রামেন নুডলস তৈরির পাত্র। দেয়ালগুলো বিভিন্ন ম্যাগাজিন আর পর্ন সিনেমার পোস্টারে ঢাকা। একজন তার দেয়ালে এমন একটা ছবি লাগিয়েছিল যেখানে একটা আলু আর শূকর সঙ্গম করছে।
ওটা বাদে মোটামুটি সব দেয়াল নগ্ন নারীদেহ আর পপ গায়িকা কিংবা নায়িকাদের ছবিতে ঢাকা ছিল। টেবিলের বুকশেলফে থাকতো পড়ার বই, ডিকশনারি আর গল্পের বই। এইসব পুরুষ ভর্তি রুমগুলো থেকে যে গন্ধ আসতো তা ছিল ভয়াবহ। ময়লার ঝুড়িতে পচতে থাকা কমলার খোসায় বোঝাই হয়ে আছে, খালি ক্যানগুলো ব্যবহার করা হয়েছে ছাইদানি হিসেবে, সিগারেটের অবশিষ্ট দিয়ে ভর্তি। এসবের সাথে কফি বা বিয়ারের অবশিষ্ট মিশে টকটক একটা দুর্গন্ধ বের হতো। তাকের ওপর থেকে ঝুলকালি ঝুলে ঝুলে বাসনকোসনে পড়ত। মেঝেগুলোতে রামেন নুডলসের খালি প্যাকেট আর বিয়ারের খালি ক্যান পড়ে থাকত। কারো মাথায় কখনো আসেনি এগুলোকে ঝাড়ু দিয়ে নিয়ে ময়লার ঝুড়িতে ফেলা উচিত। আর জোরে বাতাস বইলে তো ঘরে ধুলোয় ডুবে যাবে। প্রত্যেক রুমে নিজস্ব দুর্গন্ধ ছিল, কিন্তু দুর্গন্ধের উপাদান মোটামুটি সবার একই ছিল। ঘামের গন্ধ আর ময়লা আবর্জনা। নোংরা কাপড়গুলো বিছানার নিচে স্তূপ করে রাখা হতো। ম্যাট্রেসগুলো মাঝে মাঝে যে ঝাড়া দেওয়া প্রয়োজন সেটাও কেউ কোনোদিন চিন্তা করেনি। তার উপর ম্যাট্রেসগুলো থেকে যে ঘামের গন্ধ বের হতো তা বলার বাইরে। এই আস্তাকুরগুলো থেকে কখন কোনো মহামারী কেন যে শুরু হয়নি সেটাই বরং গবেষণার বিষয়। অন্যদিকে আমার রুম ছিল হাসপাতালের মর্গের মতো পরিষ্কার। মেঝে বা জানালায় কোনো ময়লা নেই। ম্যাট্রেসগুলো প্রতি সপ্তাহে একবার রোদে দেওয়া হয়। পেন্সিলগুলো সব কলমদানিতে সুন্দর করে গুছিয়ে রাখা। এমনকি পর্দা পর্যন্ত মাসে একবার ধোয়া হতো। কারণ আর কিছুই না, আমার রুমমেটের সূচিবায়ু ছিল। ডর্মের অন্যদেরকে যখন আমি পর্দা ধোয়ার কথা বলেছি কেউ বিশ্বাসই করেনি। তারা ভাবতেই পারেনি যে পর্দা কখনো ধোয়া উচিত কিংবা ধোয়া সম্ভব। তারা প্রায় সবাই বিশ্বাস করত যে পর্দা জানালার অবিচ্ছেদ্য একটা অংশ। এই ছেলের কোনো সমস্যা আছে। তারা বলতো তারা তাকে নাৎসি কিংবা স্টর্ম ট্রুপার নাম দিয়েছিল। আমাদের দেয়ালে কোনো ছবি ছিল না, তাই আমরা আমস্টারডাম ক্যানেলের একটা ছবি ঝুলিয়েছিলাম। আমি তাও একবার একটা নগ্ন নারীর ছবি লাগিয়েছিলাম, কিন্তু স্টর্ম ট্রুপার সেটা নামিয়ে ফেলল। সে বলেছিল এইসব ছবি দিয়ে আমার কোনো আগ্রহ নেই। সুতরাং আমরা শুধু আমস্টারডাম ক্যানেলের ছবিতেই রয়ে গেলাম। নগ্ন নারীর ছবি নিয়ে আমার নিজেরও তেমন কোনো মাথা ব্যথা ছিল না, তাই ঝামেলা করিনি। যখন কেউ কোনো কাজে আমার রুমে আসতো আর আমার আমস্টারডাম ক্যানেলের ছবি দেখত, এটা আবার কি ছিল মোটামুটি সবার কমন প্রশ্ন। ও ওইটা স্টর্ম ট্রুপার, ওইটা দেখে মাস্টারবেট করে, আমি বলতাম। ফাজলামি করে বলতাম, কিন্তু সবাই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে ফেলেছিল। পরে একসময় আমি নিজেও বিশ্বাস করতে শুরু করেছিলাম। স্টর্ম ট্রুপার আমার রুমমেট জানার পর সবাই আমাকে সহানুভূতির সাথে দেখত, কিন্তু আমি মোটেও দুঃখিত ছিলাম না। সে আমাকে বিরক্ত করত না যদি আমি জিনিসপত্র পরিষ্কার রাখতাম। বরং ওকে রুমমেট পাওয়ায় অনেক কিছু সহজ হয়ে গিয়েছিল। সে নিজের সব পরিষ্কার করত, ম্যাট্রেস রোদে দিত, ময়লা ফেলে দিয়ে আসত। মাঝে মধ্যে ব্যস্ততার জন্য গোসল করতে ভুলে গেলে সে নিজ দায়িত্বে আমাকে গোসলের কথা মনে করিয়ে দিত। সে এমনকি আমাকে মনে করিয়ে দিত আমার নাপিতের কাছে গিয়ে নাকের লোম ছোট করে আসার সময় হয়েছে। যে জিনিসটা আমার বিরক্ত লাগতো সেটা হলো ঘরের মধ্যে যদি সে কোনো পোকাও দেখত স্প্রে করে ভাসিয়ে ফেলত। আমাকে বাধ্য হয়ে অন্যদের আস্তে করে ঘুমাতে যেতে হতো। একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে স্টর্ম ট্রুপার ভূগোল নিয়ে পড়াশোনা করছিল। প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল আমাকে বলেছিল, আমি মানচিত্র পড়ছি। তোমার মানচিত্র পছন্দ? জিজ্ঞেস করেছিলাম তাকে। হ্যাঁ, যখন পাশ করে বের হব তখন আমি ভূমি জরিপ অধিদপ্তরে চাকরি নিব আর মানচিত্র নিয়ে কাজ করব। মানুষের জীবনে কত রকম স্বপ্ন থাকতে পারে ভেবে আমি অবাক হয়েছিলাম। টোকিওতে প্রথম প্রথম এসে শুনে অবাক হতাম। আমার মাথায় কাজ করল সমাজে কিছু এমন মানুষের দরকার আছে যাদের স্বপ্ন হলো মানচিত্র বানানো। তার উপর তাদের মধ্যে একজন আবার এমন যে ভূমি অধিদপ্তরে কাজ করতে চায়, কিন্তু মানচিত্র উচ্চারণ করতে গিয়ে প্রতিবার তোতলায়।
স্টর্ম ট্রুপার সবসময় তোতলাতো না, কিন্তু মানচিত্র উচ্চারণ করতে গেলে শতভাগ নিশ্চয়তা ছিল যে সে তোতলাবেই। তুমি কি পড়ছো? আমাকে জিজ্ঞেস করল সে। নাটক, বললাম তাকে। নাটক করো? না, পাণ্ডুলিপি পড়ি আর গবেষণা করি। রেসিন, ইউনেস্কো, শেক্সপিয়ার, এসব আর কি। সে জানালো, শেক্সপিয়ারের নাম শুনলেও বাকিদের নাম শোনেনি। আমি নয়, নিজেও বাকিদের সম্পর্কে খুব বেশি জানতাম না, লেকচার শিটে নাম দেখেছি, এই যা। তুমি নাটক পছন্দ করো? জিজ্ঞেস করল সে। তেমন একটা না, আমি বললাম। আমার উত্তর শুনে বিভ্রান্ত হয়ে গেল সে। সেই সাথে তোতলামিও বেড়ে গেল। আমার দুঃখ হতে লাগলো এজন্য। আমি যে কোনো কিছু নিয়েই পড়াশোনা করতে পারতাম, বললাম তাকে। জাতিতত্ত্ব, এশিয়ার ইতিহাস, নেয়ার জন্য নেয়া, তাই নাটক নিয়ে ফেললাম, এই আর কি। এর চেয়ে ভালো কোনো অজুহাত তখন মাথায় আসছিল না। বুঝলাম না, সে বলল। তার চেহারা দেখেও বোঝা যাচ্ছিল সে বোঝেনি। আমার মানচিত্র পছন্দ, তাই আমি টোকিওতে এসেছি আর বাবা মায়ের পাঠানোর টাকা দিয়ে মানচিত্র নিয়ে পড়ছি। কিন্তু তুমি? তার প্রশ্নের মধ্যে যুক্তি আছে। আমি উত্তর দেওয়ার চেষ্টায় ক্ষান্ত দিলাম। ম্যাচ দিয়ে আমরা লটারি করলাম কে কোন বাঙ্কে শোবে। ও পেল ওপরের খাট, আমি নিচেরটা। স্টর্ম ট্রুপার ছিল লম্বা, ক্রুকার চুল, উঁচু চাপার হাড়ওয়ালা। সে সবসময় একই জামা কাপড় পরত, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতো, নেভি ব্লু সোয়েটার। ক্লাসে যাওয়ার সময় এর সাথে আরও যুক্ত হতো ইউনিফর্ম জ্যাকেট আর কালো ব্রিফকেস। একজন সাধারণ ডানপন্থী ছাত্রের বেশভূষা। সে কারণেই সবাই তাকে স্টর্ম ট্রুপার ডাকত, যদিও সে রাজনীতি থেকে 100 হাত দূরে থাকত। ইউনিফর্ম পরত কারণ তাহলে কবে কি জামাকাপড় পরবে সেই ঝামেলা পোহাতে হতো না। তার যাবতীয় আগ্রহ ছিল উপকূলের ভৌগোলিক পরিবর্তন কিংবা নতুন রেললাইন বসানোর উপর। আর কোনো কিছু তাকে টানত না। সে ঘন্টার পর ঘন্টা এসব নিয়ে অনর্গল কথা বলে যেতে পারত, যতক্ষণ না শ্রোতা কোথাও পালিয়ে যায় অথবা ঘুমিয়ে পড়ে। সে প্রতিদিন ভোর 6টায় আমাদের রাজার জয় হোক এর সাথে ঘুম থেকে উঠত। তার জন্য অন্তত পতাকা উত্তোলন কর্মসূচি কারো কাজে লাগত। জামাকাপড় পরে বাথরুম সেরে ঘণ্টাখানেক ধরে মুখ ধৌতকরণ চলত। আমার মাঝে মধ্যে মনে হতো সে হয়তো প্রতিটা দাঁত একটা একটা করে বের করে পরিষ্কার করত। রুমে ফিরে গামছার রেডিয়েটরের উপর শুকোতে দিয়ে ব্রাশ আর সাবান শেলফে গুছিয়ে রাখত। তারপর শুরু হতো রেডিও চালিয়ে বিখ্যাত ব্যায়াম করা। আমি পড়াশোনা করে রাতে দেরিতে ঘুমাতে যেতাম, তাই সকালে 8টার আগে উঠতে পারতাম না। সে যখন ব্যায়াম শুরু করত আমি তখন বেহুশ, অন্তত যতক্ষণে লাফালাফি শুরু হতো। সে তার লাফালাফি অনেক সিরিয়াসলি নিয়েছিল আর এমন সব লাফ দিত যে খাট পর্যন্ত কেঁপে উঠত। আমি 3 দিন পর্যন্ত সহ্য করলাম, কারণ একজনের সাথে বসবাস করলে অন্তত 3 দিনের সম্পর্ক না হলে তাকে ঝাড়ি দেয়া মুশকিল। 4র্থ দিন আর হজম করতে পারলাম না। ওই মিয়া, তুমি কি এই লাফালাফি ছাদে বা অন্য কোথাও গিয়ে করতে পারো না? বললাম তাকে। আমি ঘুমোতে পারছি না। কিন্তু এখন তো 6:30 বেজে গেছে, হা করে বলল সে। আমি জানি এখন 6:30 বাজে, সেজন্যই আমার এখনো ঘুমানো দরকার। জানি না কিভাবে বোঝাবো, কিন্তু আমার ব্যাপারটা এরকমই। কিন্তু আমি ছাদে লাফালাফি করতে পারবো না তো, 3 তলা থেকে কমপ্লেন দিবে। এখানে আমাদের নিচে স্টোর রুম, তাই সুবিধা। তাহলে বাইরে যাও, মাঠে গিয়ে লাফাও। সেটাও সম্ভব না, আমার ট্রানজিস্টার রেডিও নেই, ইলেকট্রিসিটি লাগে চালাতে, আর রেডিও ছাড়া ব্যায়াম করাও যায় না। আসলেই তার রেডিওটা ছিল আদ্যিকালের মডেল, ব্যাটারি ছাড়া। আমারটা পোর্টেবল ছিল, শুধু FM চলতো ওটায়। ঠিক আছে, আসো সমঝোতা করি। ব্যায়াম করার সমস্যা নেই, লাফালাফির অংশটা বাদ দাও, ওইটা অনেক শব্দ করে, ঠিক আছে?
লাফালাফি মানে? লাফালাফি মানে লাফালাফি, ওপরে নিচে লাফালাফি। কই, কোনো লাফালাফি করছি না তো। আমার ততক্ষণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কথা বাড়াতে চাচ্ছিলাম না, কিন্তু কথা শেষ করা দরকার। আমি খাট থেকে নেমে গিয়ে লাফালাফি করে দেখালাম। এই যে, এটা হলো লাফালাফি, বললাম তাকে। ও আচ্ছা, এটা? তুমি ঠিকই বলেছ, আমি খেয়াল করিনি কখনো। এখন খেয়াল করেছ তো? আমি বিছানায় বসতে বসতে বললাম। এই অংশটা বাদ দাও, বাকিটা থাকলে সমস্যা নেই। লাফালাফি বন্ধ করো, আমাকে ঘুমোতে দাও। কিন্তু সেটা তো অসম্ভব, সিরিয়াস মুখ নিয়ে বলল সে। আমি এখন চাইলেও কিছু বাদ দিতে পারবো না। এই পুরো ব্যাপারটা করছি গত 10 বছর ধরে। একবার শুরু করলে কোনো কিছু চিন্তা না করে পুরোটা শেষ করি। এখন যদি আমি কিছু বাদ দেই, তাহলে কিছুই করতে পারবো না। আমার আর বলার মতো কিছু ছিল না। আর কী বা বলতে পারতাম আমি? সবচেয়ে সহজ উপায় ছিল যেটা, সেটা হলো তার বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা, তারপর রেডিওটা তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়া। কিন্তু সেটা সম্ভব ছিল না। দুনিয়া ভেঙে পড়ত। স্টর্মট্রুপার তার সব জিনিস যক্ষের মতো আগলে রাখত। আমি কথা হারিয়ে বিছানায় হাঁ করে বসে আছি। তখন তার মনে হলো একটু দয়া হলো। সে হেসে বলল, আরে ওয়াতে নাবে, উঠে পড়ো না কেন, আসো একসাথে ব্যায়াম করি। ব্যায়াম শেষে সে গেল নাস্তা করতে। আমি নাউকুকে স্টর্মট্রুপার আর তার রেডিওর সাথে ব্যায়ামের কাহিনী শোনাতেই সে খুব হাসল। ওকে খুশি করার জন্য আমি কাহিনী বলতে যাইনি, কিন্তু আমি নিজেই হাসি থামাতে পারছিলাম না। যদিও ওর হাসি অল্পক্ষণেই শেষ, কিন্তু অনেকদিন পর হাসতে দেখে ভালো লাগলো। আমরা ইয়োৎসওতে ট্রেন ছেড়ে দিয়ে স্টেশনের পাশ দিয়ে হাঁটছিলাম। সেদিন ছিল মে মাসের মাঝামাঝি এক রবিবার বিকেল। সকাল থেকে অল্প অল্প বৃষ্টি হয়েছিল, দুপুরে আর হয়নি। সেই সাথে দক্ষিণা বাতাস নিচু মেঘগুলোকে দূরে সরিয়ে নিয়েছিল। চেরি গাছের চকচকে সবুজ পাতাগুলো হালকা বাতাসে নড়ছিল, আর সূর্যলোক পাতায় পড়ে চতুর্দিকে ছিটকে যাচ্ছিল। গ্রীষ্মের শুরু। আমরা যেসব লোকজনকে পাশ কাটিয়ে যাচ্ছিলাম, তারা তাদের সোয়েটার কিংবা জ্যাকেট কাঁধে ঝুলিয়ে রাখছিল অথবা হাতে করে হাঁটছিল। রবিবারের উষ্ণ বিকেলে সবাইকে খুশি খুশি দেখাচ্ছিল। টেনিস কোর্টে যেসব যুবক খেলছিল, তারা সবাই শার্ট প্যান্ট পরা। মাত্র দুজন নান তখনও তাদের শীতের পোশাক পরে ছায়ার মধ্যে বেঞ্চে বসে গল্প করছিল। তাদেরকেও সুখী দেখাচ্ছিল। মিনিট 15 হেঁটেই ঘেমে গিয়েছিলাম, তাই মোটা সুতির শার্টটা খুলে শুধু টি শার্ট পরেছিলাম। নাউকো ওর হালকা ছাই রঙা সোয়েটার শার্ট কোনোই পর্যন্ত পরে গুটিয়ে নিয়েছিল। শার্টটা সুন্দর, কিন্তু অনেকবার লন্ড্রি করার কারণে রং খানিকটা ফিকে হয়ে গেছে। আমার মনে হচ্ছিল ওকে এই শার্টে আগেও দেখেছি। স্রেফ একটা অনুভূতি, পরিষ্কার কোনো স্মৃতি নয়। নাউকোকে নিয়ে তখন আমার তেমন কোনো স্মৃতি ছিল না। ডর্মে থাকতে কেমন লাগছে তোমার? জিজ্ঞেস করল সে। এতগুলো মানুষের সাথে থাকতে অনেক মজা, তাই না? এখনো জানি না, মাত্র তো 1 মাস হলো। খারাপ না, মনে হয় চালিয়ে নিতে পারবো। একটা বেসিনের কাছে দাঁড়িয়ে এক চুমুক পানি খেল সে। মুখে একটু পানি ছিটিয়ে পকেট থেকে রুমাল বের করে মুছে নিল। তারপর একটু বেঁকে শক্ত করে বাঁধল জুতোর ফিতে। তোমার কি মনে হয় আমি থাকতে পারতাম? কি, ডরমিটরিতে? হুম। আমার মনে হয় এটা নির্ভর করে তুমি কিভাবে দেখছো। তুমি চাইলে কিছুতেই বিরক্ত হতে পারো। ডর্মের নিয়ম, বজ্জাত পোলাপান যা নিজেদের অনেক চাল্লু ভাবে, রুমমেট যে ভোরবেলায় উঠে ব্যায়াম করে। কিন্তু যদি তুমি চিন্তা করো সব জায়গায় কম বেশি এরকম, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমারও তাই মনে হয়, মাথা ঝাঁকিয়েও বলল। ওকে দেখে মনে হলো কিছু একটা নিয়ে ভাবছে।
আমার দিকে এমনভাবে তাকালো যেন অদ্ভুত কিছু একটা দেখছে। ওর চোখ এত গভীর আর স্পষ্ট যে তাকাতে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আগে কখনো ওর চোখের দিকে এভাবে খেয়াল করিনি। সেবারই প্রথম আমরা একসাথে এরকম হাঁটতে বের হয়েছি বা এত কথা বলেছি। তুমি কি ডর্মে ভর্তি হওয়ার কথা ভাবছো নাকি? জিজ্ঞেস করলাম আমি। না, বলল সে। আমি খালি কল্পনা করছিলাম ডর্মের জীবন কেমন হতে পারে। আর মনে হলো সঠিক শব্দটা খুঁজে পাচ্ছে না। জানি না, থাক, বাদ দাও। কথাবার্তার সেখানেই ইতি। উত্তর দিকে হাঁটতে থাকলো সে। আমি তার পিছন পিছন যেতে থাকলাম। আপনারা শুনছিলেন নরওয়েজিয়ান উড গল্পের ২য় পর্ব। পরবর্তী গল্পগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।